ক্রিপ্টোকারেন্সি স্পট ট্রেডিং এই নামটা শুনলেই অনেকের মনে হয় বিশাল সুযোগ, আবার একটু ভয়ও লাগে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। সুযোগ যেমন আছে, ঝুঁকিটাও কিন্তু কম না। তো যারা এই জগতে ঢুকতে চাইছেন বা হয়তো ঢুকেও পড়েছেন, তাদের জন্য তো একটা রোড ম্যাপ দরকার। আজ আমরা সেরকমই একটা গাইডলাইন নিয়ে কথা বলবো। একদম। কারণ না বুঝে শুধু আবেগের বশে বা লোকের কথা শুনে ট্রেড করলে আসলে লোকসানের আশঙ্কাই বেশি থাকে। তাই একটা ভালো প্ল্যান, একটা রোড ম্যাপ ফলো করাটা খুব খুব জরুরি। এই গাইডলাইনটা সেটাই দেখায়, একেবারে বেসিক থেকে শুরু করে স্ট্র্যাটেজি বানানো, রিস্ক কন্ট্রোল করা, সবটাই। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকেই শুরু করি। প্রথম ধাপটা কি? শেখা? হ্যাঁ, অবশ্যই শেখা। ক্রিপ্টো জিনিসটা কি, ব্লকচেন কিভাবে কাজ করে, তারপর ওয়ালেট, এক্সচেঞ্জ, এই বেসিক আইডিয়াগুলো তো লাগবেই। আর স্পট ট্রেডিং আর ফিউচার্স ট্রেডিং এর মধ্যে পার্থক্যটাও তো বোঝা দরকার, তাই না? ঠিক। স্পট মানে আপনি আসল কয়েন কিনছেন, রাখছেন। ফিউচার্স একটু অন্যরকম, ওটা কন্ট্রাক্ট ট্রেডিং, সাথে কিছু টার্মস, যেমন ধরুন লিমিট অর্ডার, মার্কেট অর্ডার, এগুলো জানা ভালো। লিমিট অর্ডার মানে তো আমি একটা নির্দিষ্ট দামে সেট করে রাখলাম, তাই তো? একদম। আর মার্কেট অর্ডার হলো গিয়ে বাজারে যা দাম চলছে তাতেই কেনা বা বেচা। এর সাথে আরও দুটো জিনিস খুব দরকারি, স্টপ লস আর টেক প্রফিট। স্টপ লস মানে লোকসান আটকানোর জন্য? হ্যাঁ, একটা নির্দিষ্ট প্রাইসে গেলে অটোমেটিক সেল হয়ে যাবে। আর টেক প্রফিট হলো লাভের টার্গেট। কিন্তু এই সব জানার থেকেও বেশি জরুরি হলো রিস্ক ম্যানেজমেন্ট। গাইডলাইনটাতে একটা 2% নিয়মের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। 2% নিয়ম? এটা কি রকম? আমার যা ক্যাপিটাল তার মাত্র 2% রিস্ক নেব প্রতি ট্রেডে? ঠিক তাই। ধরুন আপনার 50,000 টাকা আছে ট্রেডিংয়ের জন্য, তাহলে একটা ট্রেডে আপনি 1,000 টাকার বেশি লস করবেন না, এরকম একটা প্ল্যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুনদের জন্য এটা কি একটু কম হয়ে গেল না? লাভ করতে তো সময় লাগবে। দেখুন, শুরুতে লাভ করার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো ক্যাপিটালটা বাঁচিয়ে রাখা। এই 2% নিয়মটা সেই সেফটি দেয়। লজিক্যাল। সাথে আরেকটা ব্যাপার হলো ডাইভার্সিফিকেশন, সব ডিম এক ঝুড়িতে না রাখা আর কি। 5-10টা ভালো কয়েনে ভাগ করে ইনভেস্ট করা। আর আবেগ, ওই যে ফোমো নাকি যেন বললেন? হ্যাঁ, ফোমো, ফেয়ার অফ মিসিং আউট, অন্যরা লাভ করছে দেখে লাফিয়ে পড়া। আর ফাড, ফেয়ার আনসার্টেনটি ডাউট, বাজারে ভয় বা গুজব ছড়ালে প্যানিক করা। এগুলো কন্ট্রোল করা শিখতে হবে। এটা কিন্তু কঠিন। পরিসংখ্যানটা কি বললেন, 90% নাকি প্রথম বছরেই? হ্যাঁ, প্রায় 90% ট্রেডার প্রথম বছরেই টাকা হারায়। এর বড় কারণ কিন্তু এই ইমোশনাল কন্ট্রোলের অভাব। বাবা, তার শুধু জানলে হবে না, মাথাটাও ঠান্ডা রাখতে হবে। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্টের পর কি? বাজার বিশ্লেষণ, ওই টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস? একদম। টেকনিক্যাল অ্যানালিসিস বা টিএ হলো চার্ট দেখা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, আর কিছু ইন্ডিকেটর আছে যেমন RSI, MACD, এগুলো ব্যবহার করা। আর ফান্ডামেন্টাল? ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা এফএ হলো গিয়ে প্রজেক্টের ভেতরের খবর নেওয়া, কয়েনটার পেছনে কারা আছে, তাদের উদ্দেশ্য কি, টেকনোলজি কেমন, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এসব দেখা। ট্রেডিং ভিউ, কয়েন গেকো, কয়েন মার্কেট ক্যাপের মতো সাইটগুলো এক্ষেত্রে খুব হেল্প করে। এই দুটো মিলিয়েই কি তাহলে স্ট্র্যাটেজি বানাতে হবে, যেমন ডে ট্রেডিং বা সুইং ট্রেডিং? হ্যাঁ, কেউ হয়তো দিনের ট্রেড দিনেই শেষ করে, ডে ট্রেডিং। কেউ আবার কয়েকদিন বা সপ্তাহ ধরে পজিশন রাখে, সুইং ট্রেডিং। স্ক্যাল্পিংও আছে, খুব অল্প সময়ের ট্রেড, কিন্তু ওটা বেশ রিস্কি। যে কোনো স্ট্র্যাটেজি নেওয়ার আগে কি টেস্ট করে দেখা উচিত? অবশ্যই। একে বলে ব্যাক টেস্টিং, পুরনো ডেটা দিয়ে আপনার স্ট্র্যাটেজিটা অতীতে কেমন কাজ করত সেটা দেখা। আর টাকা লাগানোর আগে ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিং করে প্র্যাকটিস করাটা মাস্ট। বাইন্যান্স বা ট্রেডিং ভিউতে এই সুবিধা আছে। ঠিক ঠিক। আর ট্রেড করার জন্য জায়গাটাও তো ঠিকঠাক বাছতে হবে, এক্সচেঞ্জ কি দেখে বাছবো? প্রথমত লিকুইডিটি, সহজে কেনা বেচা করা যায় কিনা। বাইন্যান্স, বাইবিট, এগুলো বেশ পপুলার। তারপর দেখতে হবে ফি কত নিচ্ছে, আর আমাদের দেশের জন্য P2P অপশন আছে কিনা, সেটাও একটা জরুরি বিষয়। P2P মানে পার্সন টু পার্সন? হ্যাঁ। আর সবচেয়ে জরুরি হলো সিকিউরিটি। নিরাপত্তার জন্য কি করা যায়? 2 ফ্যাক্টর অথেন্টিকেশন? হ্যাঁ, 2FA তো অবশ্যই অন রাখতে হবে। গুগল অথেন্টিকেটর ব্যবহার করা ভালো।
আর যদি বড় অ্যামাউন্ট হয় তাহলে সেটা এক্সচেঞ্জে না রেখে কোল্ড ওয়ালেটে মানে হার্ডওয়্যার ওয়ালেটে যেমন লেজার বা ট্রেজার সরিয়ে নেওয়াটা সেফ। বাংলাদেশে তো ক্রিপ্টোর আইনি ব্যাপারটা এখনো পুরোপুরি পরিষ্কার না। ঠিক, সেজন্য সব লেনদেনের রেকর্ড রাখাটা খুব জরুরি নিজের সেফটির জন্য। আচ্ছা, এই পুরো জার্নিটার জন্য গাইডলাইনটাতে একটা টাইমলাইনও দেওয়া আছে দেখলাম, যেমন 1-2 সপ্তাহ শুধু শেখা। হ্যাঁ, তারপর 2 সপ্তাহ মতো ডেমো ট্রেডিং, আর এরপর খুব অল্প ক্যাপিটাল দিয়ে শুরু করা, ধরুন মোট যা ঠিক করেছেন তার 10% দিয়ে। আর প্রতিদিন ট্রেডিং জার্নাল লেখা, এটা কেন জরুরি? এটা নিলেন, ফলাফল কি হলো, তখন আপনার মনের অবস্থা কেমন ছিল, এগুলো লিখে রাখলে পরে নিজের ভুলগুলো ধরতে সুবিধা হয়। নিজেকে ইমপ্রুভ করার দারুণ একটা টুল এটা। ইন্টারেস্টিং। ধীরে ধীরে হয়তো 3 থেকে 6 মাস সময় নিয়ে নিজের স্ট্র্যাটেজিকে আরও ভালো করে তারপর আস্তে আস্তে ক্যাপিটাল বাড়ানো যেতে পারে। তাড়াহুড়ো করা চলবে না। আর কিছু কমন ভুল যেগুলো এড়িয়ে চলা উচিত? হ্যাঁ, যেমন স্পট ট্রেডিংয়ে লিভারেজ ব্যবহার না করা, রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা মাথা থেকে বের করে দেওয়া, আর কোনো কয়েন নিয়ে খুব হাইপ উঠলেই মানে রিসার্চ না করে ঝাঁপিয়ে না পড়া, ওই ফোমো ট্রেড যাকে বলে। ওই 90% দলে পড়া যাবে না আর কি। একদম মনে রাখতে হবে, এটা গেট রিচ কুইক স্কিম নয়। তাহলে আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম, ক্রিপ্টো স্পট ট্রেডিংয়ে টিকতে হলে জ্ঞান লাগবে, ডিসিপ্লিন লাগবে, রিস্ক ম্যানেজমেন্ট জানতে হবে, আর সবচেয়ে বড় কথা ধৈর্য ধরতে হবে। এটা একটা স্কিল যা সময় নিয়ে শিখতে হয়। নিখুঁত বলেছেন, এটা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। আর শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য রেখে যায়। বলুন। যদি 90% মানুষ যথেষ্ট জানার পরেও প্ল্যান থাকার সত্ত্বেও প্রথম বছরই ফেল করে, আর ইমোশনাল কন্ট্রোল এতই জরুরি হয়, তাহলে ব্যক্তির নিজের ভেতরের কোন দুর্বলতা বা বায়াসগুলো আসলে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, এটা নিয়ে ভাবলে হয়তো আরও গভীরে যাওয়া যাবে।